আজকে আমরা ভারতের সামুদ্রিক সীমারেখার একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। স্থলভাগের সীমারেখা যেরকম একটা লাইন দ্বারা চিহ্নিত করা যায়, কিন্তু সামুদ্রিক সীমারেখার বা সামুদ্রিক সীমারেখা নির্ণয় করাটা একটু কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে অনেক নিয়মকানুন মানতে হয়, আন্তর্জাতিক নিয়মকানুন মানতে হয়। যদি পাশাপাশি দুটি দেশ থাকে তাহলে সেই সমুদ্র সীমারেখাকে ভাগ করতে হয়। আর কোথাও যদি অনন্ত মানে শেষহীন সমুদ্র থাকে, সেখানেও কিন্তু সেই দেশ সমগ্র সমুদ্র ব্যবহার করতে পারে না, সেখানেও কতগুলো নিয়ম কানুন রয়েছে। আমাদের ভারত এমন একটি দেশ, সেখানে পাহাড় চূড়া থেকে, মরুভূমি থেকে, মালভূমি থেকে শুরু করে সামুদ্রিক সীমা সবকিছুই আমাদের রয়েছে। তাই আমাদের সামুদ্রিক সীমা সম্পর্কে জানাটা একটু জরুরি। এই যে দেখো, ভারতের এই যে উপকূল রেখা রয়েছে, এই উপকূল রেখা থেকে আমরা কত দূর পর্যন্ত এখানে অধিকার ভোগ করব, ভারত সাগর বরাবর এদিকে আমরা কত দূর পর্যন্ত অধিকার ভোগ করব, আন্তর্জাতিক নিয়মই বা কি রয়েছে সেটা আমরা একটু জানার চেষ্টা করব। দেখো, ভারতের যে এই যে উপকূল রেখা, এটা তো ভগ্ন হয়, এটা সাধারণত এরকম কি হয়, এঁকে বেঁকে এরকম করে যায়। তো এখানে একটা স্ট্রেট লাইন যখন টানা হয় মোটামুটি এরকম, এটা কিন্তু একদম স্ট্রেট এরকম হবে না, মানে এই ভাঙা এরিয়াটাকে একটু লাইন দ্বারা যখন আবদ্ধ করা হয়, তখন এই মাঝখানের যে সমুদ্র, এই সমুদ্রটাকে বলা হয় ইন্টারনাল ওয়াটার। এটা ভারতের মূল ভূখণ্ডের এই অংশ হিসাবে ধরা হয়। আর এই যে লাইন দ্বারা এই যে এঁকে বেঁকে যাওয়া অংশগুলিকে সোজা করা হচ্ছে, সেই লাইনটাকে বলা হচ্ছে কি বলতো, সেই লাইনটাকে বলা হচ্ছে বেস লাইন। কি বলা হচ্ছে এটাকে? বেস লাইন। কি বলা হচ্ছে? বেস লাইন। তাহলে এই বেস লাইনের ভিতরের অংশটি, এটা হচ্ছে ইন্টারনাল ওয়াটার। এটা ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এরপরে 12 নটিক্যাল মাইল। কত? 12 নটিক্যাল মাইল। কত? 12 নটিক্যাল মাইল। এবার সমুদ্রের ক্ষেত্রে নটিক্যাল মাইলে হিসাব করা হয়, আর 1 নটিক্যাল মাইল সমান 1.852000 কিলোমিটার। সেই হিসাবে আমরা বুঝতে পারছি যে 1 নটিক্যাল মাইল সমান প্রায় 2 কিলোমিটারের কাছাকাছি হয়ে যাচ্ছে। এই 12 নটিক্যাল মাইল এই এলাকাটাকে বলা হয় টেরিটোরিয়াল সি। এই এলাকাটাকে কি বলা হয়? টেরিটোরিয়াল সি। এই এলাকাটাকে বলা হচ্ছে টেরিটোরিয়াল সি। এক্ষেত্রে ভারত সব ধরনের অধিকার লাভ করে। এখানে জাহাজ প্রবেশ করতে গেলে ভারতের অনুমতি নিতে হবে, এবং এখানকার যাবতীয় অধিকার আমাদের দেশ ভোগ করে থাকে। মৎস্য শিকার থেকে শুরু যাবতীয় অধিকার ভোগ করে থাকে। তারপরের 12 নটিক্যাল মাইলকে বলা হচ্ছে কন্টিজিউয়াস জোন। এখানে যতটা সার্বভৌম ক্ষমতা ভোগ করছে, এখানে তার মধ্যে কিছুটা কিন্তু কমছে। এক্ষেত্রে কোনো জাহাজ যদি প্রবেশ করে, তাহলে ভারতকে বাংলাদেশকে ট্যাক্স দিতে হবে। উপর দিয়ে যদি কোনো উড়োজাহাজ যায়, তবু ভারতকে ট্যাক্স দিতে হবে। মানে এখানে আসলে তাদেরকে কি করতে হবে? ভারতে শুল্ক দিতে হবে। তারপরে 176 নটিক্যাল মাইল, অর্থাৎ প্রথমে গেল 12 নটিক্যাল মাইল, তারপরে 12 নটিক্যাল মাইল, তারপরে হচ্ছে 176 নটিক্যাল মাইল। এখান থেকে এই 176 নটিক্যাল মাইল এই এলাকাটাকে বলা হচ্ছে ইইজেড। কি বলা হচ্ছে? ইইজেড, এক্সক্লুসিভ ইকোনমিক জোন। তাহলে দেখো, ভারতের সামুদ্রিক সীমারেখা যদি আমরা পর্যালোচনা করতে যাই, প্রথমে এই যে ভাঙা এরিয়াটাকে একটা স্ট্রেট লাইন দিয়ে যোগ করা হচ্ছে, একটা সোজা রেখা দিয়ে যোগ করা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে বেস লাইন। আর এই বেস লাইনের ভিতরের অংশটাকে বলা হচ্ছে ইন্টারনাল ওয়াটার। এখানে প্রবেশ করতে গেলে আন্তর্জাতিক সীমানা লঙ্ঘনের যে নিয়ম সেখানে প্রযোজ্য হবে। তারপরে 12 নটিক্যাল মাইল, অর্থাৎ এই বেস লাইন থেকে এই 12 নটিক্যাল মাইল এই এলাকাটাকে বলা হচ্ছে কি? টেরিটোরিয়াল সি। কি বলা হচ্ছে? টেরিটোরিয়াল সি। এক্ষেত্রেও ভারত সার্বভৌম ক্ষমতা লাভ করছে।
তারপরে প্রথমে দেখো বেস লাইন থেকে 12 নটিক্যাল মাইল হচ্ছে 12 নটিক্যাল মাইল হচ্ছে ইন্টারনাল সি, তারপরে 12 নটিক্যাল মাইল হচ্ছে কন্টিজিউয়াস সি, তারপরে এই লাইনটা হবে না, তারপরে এখান থেকে কত কিলোমিটার পর্যন্ত 176 নটিক্যাল মাইল পর্যন্ত এই এলাকাটাকে বলা হচ্ছে কি ইজেড। তাহলে প্রথম 12, তারপরের 12, তারপরে 176, টোটাল কি দাঁড়াচ্ছে 200 নটিক্যাল মাইল। কত দাঁড়াচ্ছে 200 নটিক্যাল মাইল, বড় হতে হবে 200 নটিক্যাল মাইল। এই ইজেড অর্থাৎ এই যে লাস্ট 176 কিলোমিটারের মধ্যে এক্ষেত্রে ভারত মাছ ধরা, খনিজ আরোহণ, কোন দ্বীপ জেগে উঠলে তার দাবি জানাতে পারবে, কিন্তু বিদেশি শক্তিরা এই নৌ চলাচলে এই ইজেডের মধ্যে কিন্তু অনেক স্বাধীনতা লাভ করে। অর্থাৎ এখানে নৌ চলাচল করতে গেলে বা এই রাস্তা দিয়ে যদি নৌকা বা সামুদ্রিক জাহাজ চলাচল করে তাহলে অন্য দেশকে ভারতকে ট্যাক্স দিতে হয় না। তাহলে দেখো এখানে ট্যাক্স দিতে হবে, এখানে ঢুকতে গেলে ভারতের একদম অনুমতি নিতে হবে, না নিলে সে জাহাজ বা বিদেশি শক্তির যে অবৈধ জাহাজ বা উড়োজাহাজ যেটাই ঢুকুক না কেন সেটাকে গুলি করে নামানোর মতো অধিকার ভারতের রয়েছে। এই জায়গাগুলো কিন্তু আমাদের একটু খেয়াল করতে হবে। তাহলে দেখো ভারতের উপকূল রেখার থেকে এই যে সোজা লাইন এটাকে বলা হচ্ছে বেস লাইনের ভিতরের এরিয়াটাকে বলা হচ্ছে ইন্টারনাল ওয়াটার। তারপরের 12 নটিক্যাল মাইল এলাকাটাকে বলা হচ্ছে কি টেরিটোরিয়াল সি। তারপরের 12 এটাকে বলা হচ্ছে কন্টিজিউয়াস সি। তারপরের 176, তারপরের 176 কে কি বলা হচ্ছে, তারপরের 176 কে বলা হচ্ছে ইইজেড। কি বলা হচ্ছে ইইজেড, এক্সক্লুসিভ ইকোনমিক জোন। এবার প্রশ্ন হচ্ছে এই যে লাক্ষাদ্বীপ, এই লাক্ষাদ্বীপের ক্ষেত্রেও কিন্তু আমাদের এখান থেকে শুরু হবে যে এই আন্তর্জাতিক সীমানা নির্ধারণের বিষয়টি। আন্দামান নিকোবরের ক্ষেত্রেও কিন্তু তাই হবে। কিন্তু দেখো এই ভারত এবং শ্রীলঙ্কার মাঝখানে এখানে তো জায়গাটা অনেকটা কম, তখন কি করা হয় একটা স্ট্রেট লাইন দিয়ে দুই দেশের মধ্যে সীমারেখাকে ভাগ করা হয়। তখন কিন্তু এক্ষেত্রে কিন্তু এই ইন্টারনাল সি তো অবশ্যই থাকছে, টেরিটোরিয়াল সি বা কন্টিনিউয়াস সি, ইইজেড এর ব্যাপারটা কিন্তু ভাগাভাগির পর্যায়ে চলে আসছে। মানে এই ক্ষেত্রে কখন হবে, যখন সমুদ্র একদম সীমাহীন থাকবে তখন এই নিয়মটা কার্যকর করতে হবে। তাহলে দেখো আরেকবার দেখে নিচ্ছি আমরা, এই যে একে বেঁকে যাওয়া যে ভূভাগ, এই ভূভাগের সামনে একটা লাইন দিয়ে আমরা যুক্ত করে নিলাম। সেই লাইন যুক্ত করার এই মাঝের অংশটাকে বলা হচ্ছে ইন্টারনাল সি। তারপরে 12 কিলোমিটারের যে 12 কিলোমিটার নয় 12 নটিক্যাল মাইলের যে এরিয়াটা রয়েছে সেটাকে বলা হচ্ছে টেরিটোরিয়াল সি। তারপরে 12 নটিক্যাল মাইল যেটা রয়েছে সেটাকে বলা হচ্ছে কি কন্টিজিউয়াস জোন। তারপরে 176 এই এলাকাটাকে বলা হচ্ছে কি ইইজেড, এক্সক্লুসিভ ইকোনমিক জোন। প্রথম একদম ভারতের মূল ভূখণ্ডের অংশ, এটা তো সার্বভৌম ক্ষমতা লাভ করছে। কোন জাহাজ প্রবেশ করতে গেলে তার যাবতীয় নিয়ম কানুন মানতে হবে। এক্ষেত্রে যদি প্রবেশ করে তাকে ট্যাক্স দিতে হবে, আর এক্ষেত্রে সে জাহাজ চলাচল করতে পারে সেক্ষেত্রে ভারতকে ট্যাক্স না দিলে হবে। কিন্তু ভারত সেখানকার মাছ ধরা, খনিজ আরোহণ বা কোনো দ্বীপ যদি জাগে তার দাবিদার হবে। এভাবেই আন্তর্জাতিক সামুদ্রিক সীমারেখাগুলি পর্যালোচনা করা হয়, সীমারেখাগুলি নির্ধারণ করা হয়ে থাকে। এবার প্রশ্ন হচ্ছে যদি এর পরের যে এরিয়াটা এখানে যদি কোনো দ্বীপ জেগে ওঠে তার দাবিদার কি হবে, তখন কিন্তু আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল সিবেড যে অথরিটি রয়েছে তারা নির্ধারণ করবে যে এই দ্বীপের মালিকানা কে হবে, না এটি স্বাধীন থাকবে। এই ইন্টারন্যাশনাল সিবেড অথরিটি তখন কিন্তু অনেক বেশি কার্যকর ভূমিকা পালন করবে। তাহলে আমরা আজকে কি দেখলাম, ভারতের সামুদ্রিক সীমারেখা দেখলাম যে ভারত বা কোনো দেশ পৃথিবীর কোনো দেশ কতদূর পর্যন্ত যদি তার সমুদ্র সীমাহীন থাকে তার মধ্যে অধিকার ভোগ করবে সেটা কিন্তু আমরা জানলাম। একদম সোজা বেস লাইন, ভিতরে ইন্টারনাল, বেস লাইন থেকে 12 নটিক্যাল মাইল টেরিটোরিয়াল সি, তারপরের 12 নটিক্যাল মাইল কন্টিজিউয়াস জোন, তারপরের 176 নটিক্যাল মাইল হচ্ছে এক্সক্লুসিভ ইকোনমিক জোন। এক্সক্লুসিভ ইকোনমিক জোনে অন্যান্য দেশে জাহাজ চলাচল করলে ট্যাক্স দিতে হচ্ছে না, কিন্তু এটার মধ্যে দিয়ে জাহাজ চলাচল করলে ট্যাক্স দিতে হচ্ছে, আর এখানে তো প্রবেশের প্রশ্নই
আসছে না। আমরা আজ ভারতের সামুদ্রিক সীমারেখার এক ঝলক একটু দেখে নিলাম। পরবর্তী ক্লাসে আমরা যদি পাই আরো গভীরভাবে এই পড়াটা চেষ্টা করব আমরা।